এখন প্রশ্ন হচ্ছে ডক্টর খলিলকে এই অ্যাসাইনমেন্টগুলো কে দিয়েছেন? এটা তো নিশ্চয়ই প্রধান উপদেষ্টা দিয়েছেন। ওনার অফিসিয়াল অ্যাসাইনমেন্ট হচ্ছে রোহিঙ্গা বিষয়ক দূত। ওনার অফিসিয়াল অ্যাসাইনমেন্ট হচ্ছে উনি এখন নিরাপত্তা উপদেষ্টা। এখন নিরাপত্তা উপদেষ্টার বিষয়টা এমন একটা ভেগ টার্ম, যেই আমাদের যে পণ্য চুক্তিটা নিয়ে যে ডায়লগটা হলো, এখানে কিন্তু মূলত ভূমিকাটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার। এবং আর যদি আপনি করতে চান আমাদের বাণিজ্য বা আমাদের অর্থ উপদেষ্টার এখানে ভূমিকা থাকা, কিন্তু এখানে আমরা দেখেছি ডক্টর খলিলের ভূমিকাটা বেশি ছিল। এবং একদম শেষ পর্যায়ে এসে মার্কিনদের সাথে আমাদের যে চুক্তিটা হয়েছে, যে চুক্তিটা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেনই যে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে যে আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নাই, আপনি এরকম একটা লোককে আপনি আমাদের নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন। কামাল, আমি একটু যেতে চাই মুজিবুর রহমান মঞ্জুর কাছে। মুজিবুর রহমান মঞ্জু বিএনপির এক নেতা, যদিও আপনি চিনেন, সবাই চিনে, যিনি ঠাকুর, মোশাররফ আহমেদ ঠাকুর, তিনি বলেছেন রিজওয়ানা জামায়াতি দালাল ও রাজাকার কন্যা। আপনার কাছে প্রশ্ন, জামাতকে সেই আন্দোলন করার সুযোগ করে দিল কিনা রিজওয়ানা? যে রিজওয়ানাকে যেহেতু বলছেন জামাতি দালাল কিংবা রাজাকার কন্যা বা তার বাবার। দেখেন, প্রথম কথা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করি না। যে আমাদের দেশে অনেক ধরনের কনস্পিরেসি থিওরি হাজির করা হয়। বাস্তবতা যেটা, আমি একটু ডক্টর খলিলের প্রসঙ্গ যেটা বলছি, যেটা মাসুদ কামাল বললেন, ডক্টর খলিল তার ফরেন সার্ভিসের যথেষ্ট পারঙ্গমতা আছে, যদিও আমাদের মাসুদ কামাল ভাই বলছেন যে তার এমন কি মানে ইয়ে আছে, কারণ উনি জাতিসংঘে কাজ করেছেন, আংটাডে কাজ করেছেন, উনি একাধারে অর্থনীতিবিদ, একই সাথে ফরেন সার্ভিসে তার একটা ভালো ফুটিং আছে, এবং ছাত্র হিসেবে উনি খুব ভালো ছিলেন, উনি ব্যাচে ফার্স্ট ছিলেন। এবং এটা সত্য যে উনি আমাদের এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারে এসে উনি কিন্তু এসেছেন একটা বিশেষ দায়িত্ব নিয়ে, অর্থাৎ রোহিঙ্গাদের যে প্রবলেমটা আমাদের আছে সেটাকে সলভ করার জন্য উনি একজন বিশেষ দূত হিসেবেই উনি প্রধান উপদেষ্টার কাজ করছিলেন। পরে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা তাকে নিরাপত্তা উপদেষ্টা করেছেন, এবং এরপরে আমরা দেখলাম অনেকগুলো পররাষ্ট্র ইস্যুতে প্রধান উপদেষ্টা তাকে এঙ্গেজ করেছেন। কারণ দেখেন, এই যে লন্ডন ইস্যুতে যেটা প্রসঙ্গ, যেটা আজকে জামাত বা অন্যান্যরা যেটা অভিযোগটা তুলছে, যে লন্ডন ঘটনায় ডক্টর খলিলের, ওনাদের ভাষায় যে লন্ডন কনস্পিরেসি, ডক্টর খলিলের সাথে সেখানে কিন্তু একটা আলাদা মিটিংও হয়েছে তারেক রহমানের সাথে। এখন প্রশ্ন হচ্ছে ডক্টর খলিলকে এই অ্যাসাইনমেন্টগুলো কে দিয়েছেন? এটা তো নিশ্চয়ই প্রধান উপদেষ্টা দিয়েছেন। ওনার অফিসিয়াল অ্যাসাইনমেন্ট হচ্ছে রোহিঙ্গা বিষয়ক দূত। ওনার অফিসিয়াল অ্যাসাইনমেন্ট হচ্ছে উনি এখন নিরাপত্তা উপদেষ্টা। এখন নিরাপত্তা উপদেষ্টার বিষয়টা এমন একটা ভেগ টার্ম, ওনাকে যে কোনো কাজে আপনি লাগাতে পারেন। তাহলে এখানে আমরা দেখি যে ডক্টর খলিলের একটা ভূমিকা ছিল যে বিএনপির সাথে আপনার ইন্টারিম গভর্নমেন্টের প্রধানের যে ডায়ালগ, এবং সেখান থেকেই মূলত ইলেকশনের একটা ঘোষণা আসে, নাম্বার ওয়ান। এটাতে আমি নেতিবাচক কিছু দেখি না, কারণ এটার পর থেকে আমাদের দেশে নির্বাচন একটা স্বস্তি, মানে বিএনপি আগে যেভাবে অস্বস্তিতে ছিল তাদের মধ্যে একটা স্বস্তি ফিরে আসে। সেকেন্ড, ডক্টর খলিলের আরেকটা জায়গায় আমরা দেখি যে একটা হচ্ছে যে মার্কিন যেই আমাদের যে পণ্য চুক্তিটা নিয়ে যে ডায়লগটা হলো, এখানে কিন্তু মূলত ভূমিকাটা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার। এবং আর যদি আপনি করতে চান আমাদের বাণিজ্য বা আমাদের অর্থ উপদেষ্টার এখানে ভূমিকা থাকা, কিন্তু এখানে আমরা দেখেছি ডক্টর খলিলের ভূমিকাটা বেশি ছিল। এবং একদম শেষ পর্যায়ে এসে মার্কিনদের সাথে আমাদের যে চুক্তিটা হয়েছে, যে চুক্তিটা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। উনি তো আবার এটাও বলেছেন বিএনপি জামাতের সাথে কথা বলে চুক্তিটা করা হয়েছে। এই তো আমি বলতে চাচ্ছি যে উনি তো অফিসিয়ালি এটার দায়িত্বে না, এটা তো পররাষ্ট্র উপদেষ্টা দায়িত্বে, এই দায়িত্বটা উনি পালন করলেন। এই জায়গাগুলোতে কোনোভাবেই বলা যায় না যে উনি খুব অযোগ্য লোক, ওনাকে যথেষ্ট পারঙ্গম, যথেষ্ট যোগ্য, উনি ওনার দায়িত্বের বাইরে গিয়েও কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি। সমস্যাটা সেখানেও না। ডক্টর খলিল সম্পর্কে বিএনপি অভিযোগ তুলেছিল যে উনি বিদেশি নাগরিক, উনি ইত্যাদি পদত্যাগের দাবি করেছিল। এবং আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তো বলেছেনই যে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে যে আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নাই, আপনি এরকম একটা লোককে আপনি আমাদের নিরাপত্তা উপদেষ্টা বানিয়েছেন। এত কিছুর পর ধরেন আমি মাসুদ কামাল ভাইকে অনেক গালিগালাজ করলাম, কিন্তু মানে এরপরে দেখা গেলো যে ওনার সাথে আমার খাতির, তখন তো মানুষ প্রশ্ন করবে যে ঘটনা কি, এটার পর্দার অন্তরালে নিশ্চয়ই কিছু আছে। আপনিও মনে করেন কিনা পর্দার আড়ালে কিছু ছিল? না, অবশ্যই ছিল। এটা আজ হোক কাল হোক, এটা আজ হোক কাল হোক বেরিয়ে আসবে। আমি একটু বিরতিতে যাব। শুধু দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংলাপ অনুষ্ঠানে। আশা করি আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। আমি মুজিবুর রহমান মঞ্জুর
সমাপ্ত কিছু কথা ছিল, সে কথাটা শুনতে চাই। আপনি পর্দার আড়ালের কথা বলছিলেন মঞ্জু। হ্যাঁ, না, কথা হচ্ছে পর্দার আড়ালের যে আলোচনাগুলো এটা আজ হোক কাল হোক কোনো না কোনোভাবে আসবে। জামাত যেটাকে পয়েন্ট আউট করেছে, আপনার রেজওয়ান হাসানের যে বক্তব্যটা, যেটা মাসুদ কামাল ভাই একটু করে বললেন যে আমরা আসতে দেইনি, এই শব্দটা কিন্তু আমি বলেছি যে আপনি বরং আমাদের কাউকে আপনি মেইন স্ট্রিমে আসতে দিচ্ছেন না খারাপ মনে করে, এটা একটা ভুল পদক্ষেপ। আমি মনে করি কাউকে যদি আপনি মনে করেন সে আমাদের জন্য ক্ষতিকর বা আপনার দৃষ্টিতে, ঠিক আছে, আপনি আপনার দৃষ্টিতে কেউ নারীবাদী কেউ নারী বিদ্বেষী আপনি বলতে পারেন, তার মানে আপনি যদি তাকে মেইন স্ট্রিমে আসতে না দেন তাহলে তাকে আরও বিদ্বেষীর জায়গায় আপনি রেখে দিলেন। আপনার উচিত হচ্ছে তাকে মেইন স্ট্রিমে স্পেস দেয়া। প্রথম কথা হচ্ছে আপনি মেইন স্ট্রিমে স্পেস দেওয়ার কে, একটা প্রশ্ন আছে, এটা বেসিক প্রশ্ন। তাহলে মেইন স্ট্রিমে আসতে দেই নাই, এটার এই শক্তিটা সাধারণত আমরা মনে করি যে সরকারের যারা থাকে তাদের মধ্যে থাকে। এ কারণে কিন্তু রেজওয়ান হাসানের বক্তব্য কিন্তু জামাত পয়েন্ট আউট করেছে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কাউকে যদি মেইন স্ট্রিম থেকে দূরে রাখেন, এটা তো আপনি আরো ক্ষতি করছেন কি, তাকে আরো হিংস্র করে তুলছেন, তাকে আরো অন্ধকারে রাখছেন। তাকে তো আলোতে আনতে হবে। দেখেন, আমি দুটো ঘটনা আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে জামাতকে এবারে যত প্রশ্ন করা হয়েছে জামাতের আমিরকে, আমরা দেখেছি যে নারী প্রার্থী দেন নাই কেন আপনারা, আপনাদের নারী নীতি কি হবে। জামাতের আমির একবার বলেছেন যে 5 ঘন্টা নারীদের কর্মঘণ্টা করবেন, এটা নিয়ে প্রচুর ওনাকে প্রশ্ন করা হয়েছে। ফলে আমরা কি দেখি, আমরা দেখি যে জামাত কিন্তু নারী ইস্যুতে অনেক প্রোগ্রেসিভ কিছু কাজ করেছে। জামাতের একটা অনুষ্ঠান আমি দেখলাম যেখানে মহিলা উপস্থাপকেরা উপস্থাপনা করেছেন। জামাতের এবারে আমি প্রথম দেখলাম যে মহিলারা মিছিল করেছেন, মিছিলে সমাবেশে একসাথে থেকেছেন। এবং জামাতের যে রিসেন্টলি যে কর্মপরিষদ হয়েছে সেখানে আমি দেখলাম যে অনেক মহিলা সদস্যকে তারা এবার কর্মপরিষদ অন্তর্ভুক্ত করেছে। তাহলে জামাতকে যখন আপনি মেইন স্ট্রিমে এনে এই প্রশ্নগুলো করছেন, তাহলে তো দেশ এবং জাতিতে উপকৃত হচ্ছে, আর না আমাদের নারী সমাজে উপকৃত হচ্ছে। এই জন্য আমি রেজওয়ান হাসানের এই বক্তব্যের বিরোধিতা করি যে আপনি কাউকে মেইন স্ট্রিমে আসতে দিবেন না, এটা ভুল পদক্ষেপ। আপনি বরং মেইন স্ট্রিমে আসতে দেন। আমি আর একটা ইন্টারেস্টিং ঘটনা বলি, মাসুদ কামাল ভাই আপনি হয়তো শুনবেন। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ যে দলটা আছে, চরমনায়ের পীরের দল, ওনাদের সাথে প্রধান উপদেষ্টার যেদিন বৈঠক ঠিক হয়, একটা বৈঠকে ওনারা শর্ত দিয়েছেন যে কোনো নারী উপদেষ্টা ওই মিটিংয়ে থাকতে পারবেন না। প্রধান উপদেষ্টার অফিস তো একটু বিব্রত বোধ করছেন যে কি ব্যাপার। তারপরে ওনারা পরে এটা মিটিগেট করেছেন, নারী উপদেষ্টা থেকে রাখেন না, মিটিং করেছেন। তাহলে দেখেন, তাকে যখন আপনি মেইন স্ট্রিমে স্পেস দিচ্ছেন, প্রধান উপদেষ্টার দফতরে মিটিং করার সুযোগ দিচ্ছেন, তখনও কিন্তু তাকে এক্সপোজ হয়ে যাচ্ছে সে কত কি নারীদের ইস্যুতে সে কোন পজিশনে আছে, সে কত কট্টর। তখন আপনি ভাগ করতে পারছেন যে জামাত কোনটা, ইসলামী আন্দোলন কার নীতি কি, আপনি বুঝতে পারছেন। আপনি যদি মেইন স্ট্রিম এদের সাথে ডিল না করেন, আপনি কিভাবে বুঝবেন কার অবস্থানটা কি? আপনি তো মানুষ থেকে শুনে শুনে বিশ্বাস করবেন। সেই জায়গা থেকে আমি মনে করি রেজওয়ান হাসানের যে বক্তব্য যে মেইন স্ট্রিমে আসতে দিতে চাই না বা দিই নাই, এই পলিসিটা ভুল। এই পলিসিতে যারা আছেন তাদেরকে আমরা বলবো যে ভাই মেইন স্ট্রিমে সবাইকে আসতে দেন, জনগণ বিচার করুক। জনগণ বিচার করুক মাসুদ কামাল ভাই কতটুকু প্রোগ্রেসিভ না আমি কতটুকু মানে নেগেটিভ কে পজিটিভ, জনগণকে আপনি বিচার করতে দেন। ধন্যবাদ।